আসসালামু আলাইকুম ভাইয়া। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের তানজিম ভাইয়া। আচ্ছা, আজকে আমরা আমাদের টেস্ট পেপার সলভিং এর ফার্স্ট চ্যাপ্টারটা সলিউশন করব এবং কোষ এবং কোষের গঠন চ্যাপ্টারটা নিয়ে সবার আসলে লাস্টে গিয়ে অনেক ভয় কাজ করে। কি ভয়টা আমি একটু ফার্স্টে বলি। সেটা হচ্ছে ভাইয়া, এখন তো আসলে আমার এত কিছু পড়ার সময় নেই। যেহেতু আমি এখন টেস্ট পেপার সলভ করতেছি, এখন আসলে আমার সাজেশন ওয়াইজ সামনের দিকে আগানো উচিত। সো এখন আমি কোন জিনিসটা পড়বো বাট কোনটা স্কিপ করবো বা টেস্ট পেপারটা আমি কিভাবে সলভ করব, এরকম বিভিন্ন রকম কোয়েশ্চেন নিয়ে তোমরা আসলে অ্যাপিয়ার করো এবং জিজ্ঞাসা করে আসলে ভাইয়া টেস্ট পেপারটা কীভাবে সলভ করা উচিত। সো এই জিনিসটা নিয়ে আমি হালকা পাতলা, যেহেতু আমি চ্যাপ্টারটা শুরু করতেছি তার আগে ভাই আমি কিছু, আমার মনে হয় এখন লাস্টে গিয়ে চ্যাপ্টার সলভ করার চাইতে তোমার যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাকে একটা প্রপার গাইডলাইন দেওয়া, তাই না? কারণ তুমি মোটামুটি পড়াগুলো কিন্তু অনেকবার পড়ছো, কিন্তু এখন তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ভাইয়া এখন লাস্টে এসে আমি কীভাবে পড়বো। আমি যেহেতু এখন টেস্ট পেপার সলভ করাচ্ছি, আমি টেস্ট পেপার নিয়ে আগে কিছু কথাবার্তা বলে ফেলি। দেখো ভাইয়া, দেখো তুমি যখন টেস্ট পেপার সলভ করবা, আমার টেস্ট পেপার সলভের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে এভাবে লিখি, টেস্ট পেপার সলভ যখন করব একটা জিনিস আমি মাথায় রাখবো কি জানো, আমার কয়েকটা জিনিস একদম স্পেসিফিক্যালি ঠিক করতে হবে। কী কী জিনিস আমি একটু বলি। আমার এখানে প্যান্ট একটু ইয়ে হয়ে গেছে, আচ্ছা প্যারা নেই। কী কী জিনিস একটু আমি বলি, সেটা হচ্ছে টেস্ট পেপার যখন আমি ফার্স্ট সলভ করব তাহলে আমার ফার্স্ট হচ্ছে টপিকগুলো অ্যানালাইসিস করতে হবে। তাহলে ভাই কি বলছি ফার্স্টে, টপিকটা আমার অ্যানালাইসিস করতে হবে। ভাইয়া টপিক তাহলে কিভাবে অ্যানালাইসিস করব, কি বলতেছেন আপনি? সেটা হচ্ছে দেখো, প্রত্যেকটা বোর্ডে আসা কোয়েশ্চেন কিংবা প্রত্যেকটা প্রিভিয়াস যত কোয়েশ্চেন আছে সবগুলো কিন্তু এক একটা টপিক। তুমি একটা জিনিস লক্ষ্য করবা, পুরো টেস্ট পেপার যদি তুমি ধরো 40টা কোয়েশ্চেন সলভ করছো বা 40+ কোয়েশ্চেন তুমি সলভ করছো, তুমি দেখবা ওই 40টা কোয়েশ্চেনের মধ্যে 40 রকম টপিক নাই। হায়েস্ট হায়েস্ট কয়টা টপিক থাকবে? হায়েস্ট আমি যেটা বলতে সেটা হায়েস্ট দেখবা 8 থেকে 9টা টপিক আছে। ঠিক আছে, 8 থেকে 9টা টপিক আছে। তাহলে বুঝতে পারছো কিভাবে সর্ট আউট করবা? তাহলে ফার্স্ট তোমার কাজ যেটা সেটা হচ্ছে আমি আগে টপিক অ্যানালাইসিস করব। তুমি 50টা কোয়েশ্চেন ফিক্স করে ধরো, তুমি আগে দেখো ওই 50টা কোয়েশ্চেনগুলো কোন কোন টপিক থেকে আসছে। দেখবা রাইবোজোম অনেকবার আসছে, কোষঝিল্লি কোষ প্রাচীর অনেকবার আসছে, ডিএনএ ট্রান্সলেশন আর ট্রান্সক্রিপশন এই দুইটার পার্থক্য অনেকবার আসছে, আর রেপ্লিকেশন প্রসেসটা অনেকবার আসছে। ঠিক আছে, ক্রোমোজোমের গঠন অনেকবার আসছে। জাস্ট উদাহরণ দিচ্ছি তোমাকে ভাই, ঠিক আছে? সো এই যে পড়াগুলো তোমার বললাম না, ওই ওই জিনিসগুলো দেখবা বারবার রিপিট করতেছে। তাহলে আমার ফার্স্টে কি করতে হবে, টপিকটাকে অ্যানালাইসিস করতে হবে। কিভাবে আমি টেস্ট পেপার সলভ করব তার জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস করবা। সেকেন্ড যেটা গুরুত্বপূর্ণ সেটা কি জানো, এটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ। একটু বলি সেটা দেখো, সেকেন্ড যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি দাগাইয়া রাখবো। আমার অবশ্যই দাগাইয়া রাখা লাগবে। আমি জাস্ট ক্যাজুয়াল কথাবার্তা বলতেছি, তোমাকে জাস্ট বুঝাচ্ছি ভাই কি দাগাইয়া রাখবো আমি। সিম্পল, কি দাগায় রাখবো সেটা হচ্ছে আমি সিলেক্ট করব, আমি যখন পরীক্ষা দিব, ধরো তুমি কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা দিবে না, তখন তুমি ফার্স্ট চ্যাপ্টার যখন পড়তে যাবা, তো তোমার কি এত সময় থাকবে একটা চ্যাপ্টারে তুমি কতক্ষণ টাইম দিতে পারবা? হাইয়েস্ট তুমি টাইম দিতে পারবা এই যে 1 থেকে 1.5 ঘন্টা। যদি প্রথম চ্যাপ্টার একটু বড়, যেহেতু ধরতেছে 1 থেকে 1.5 ঘন্টা, তার মধ্যে তোমাকে কি করতে হবে, বইটা একটু করে রিডিং দিতে হবে, আবার তোমাকে টেস্ট পেপার থেকে কোয়েশ্চেন পারতেছো কিনা দেখতে হবে। তো পরীক্ষার আগে কি তুমি 40টা কোয়েশ্চেন দেখতে পারবা? কখনো পারবা না। তুমি কি করবে তাহলে, ওই যে তুমি 8 থেকে 9টা টপিকস আগে থেকে দেখছো না যেগুলো আসতেছে, তুমি কি করবা, ওই জিনিসগুলো দাগায় রাখবা। ঠিক আছে, আমি হচ্ছে এটার গ পড়বো, এটার ঘ পড়বো, এটার ক পড়বো, এটার খ পড়বো, এটার চিত্রটা আমি প্র্যাকটিস করব, এভাবে করে করে তুমি ওখানে পাশে স্টার মার্ক দিয়ে রাখবা। এটাকে বলবো আমরা ওই জাস্ট লাইক আমরা মেডিকেলের জন্য দেখো না দাগানো বই আলাদা করে সবাই বের করে দাগানো লাইন, কারণ সবগুলো লাইন ইম্পর্টেন্ট না, কিছু লাইন আছে যেগুলো অনেক পড়তে হবে। এক্সাক্ট এখানে যখন তুমি টেস্ট পেপার পড়বা, তোমার তো টেস্ট পেপারে এত টাইম দেওয়ার সময় নাই, তাই না? তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি হাইয়েস্ট টেস্ট পেপার টাইম দিতে পারবা 20 মিনিট মতো। তাহলে ওই 20 থেকে আধা ঘন্টা তুমি যে টাইম দিবা সেটাতে তোমার শক্ত পড়তে হবে না। তুমি কি করবা, টপিক যেগুলো দাগায় রাখবা, ওই দাগানো টপিকগুলো পরীক্ষার আগে আরেকবার পড়বা। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে আমার কোয়েশ্চেন বুঝতে হবে। ঠিক আছে, আমি টেস্ট পেপার পড়ার আমার যে প্রধান উদ্দেশ্য, আমি যদি বলি প্রধান উদ্দেশ্যটা কি, দেখি বলো তো প্রধান উদ্দেশ্য কি? আমি, তোমরা হয়তো বা জিনিসটা এখন বুঝতে পারতেছো না, যখন তুমি পরীক্ষার হলে লিখবা তখন তুমি জিনিসটা বুঝতে পারবা। কি জানো, আমার পরীক্ষার হলে আমি টেস্ট পেপার কেন পড়ছি, অনেকে হচ্ছে বহুত কাবিল আছে, কাবিল মানে আসলে আমরা বোঝা হচ্ছে বহুত পণ্ডিত আর কি, বড়সড় পণ্ডিত। ওই যে পণ্ডিত কি করে টেস্ট পেপার পড়ে না, ও জাস্ট মেইন বই পড়ে যায়। পরীক্ষার হলে কি করে জানো, ও কিন্তু সব পারে, ধরো খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট, সব কিছু পারে, কিন্তু পরীক্ষার আগে হয় কি জানো, পরীক্ষার হলে বসে কি হয় জানো, ও কোয়েশ্চেনটা ধরতে পারে না। কি বলছি, কোয়েশ্চেনটাই ধরতে পারে না, তাহলে এটা খুবই বাজে একটা জিনিস না? তুমি যদি কোয়েশ্চেনই ধরতে না পারো তুমি পরে আনসার কেমনে করবা? আর এবং আমাদের বোর্ডে মাঝে মধ্যে চিত্রগুলো দেয়, এখানে বেশি ফোকাস করবো চিত্রগুলা। আমাদের বোর্ডের যে চিত্রগুলো দেয় দেখা যায় অনেকগুলো চিত্র তুমি বুঝতেই পারবে না, তুমি মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক চিনতেই পারবে না, এরকম কিন্তু হয়।
সো এই জন্য তোমাকে কি করতে হবে, চিত্র দেখে কোয়েশ্চেন কি চাইছে তুমি ধরতে পারতেছো কিনা এটা তোমাকে বুঝতে হবে। তাহলে তুমি এই 3 স্ট্র্যাটেজি ফলো করবা, বুঝতে পারছো? ফার্স্টে টপিক অ্যানালাইসিস করবা, ওই টপিকগুলো তুমি দাগায় রাখবা এবং পরীক্ষার আগে শুধু তুমি ওগুলাই পড়বা, এবং থার্ড হচ্ছে তুমি কোয়েশ্চেন বোঝার ট্রাই করবা, বুঝছো? এখন যে টেস্ট পেপার পড়তেছো না, কোয়েশ্চেনে বোঝার ট্রাই করবে যে আমি সলভ করতে পারতেছি কিনা, আমি কোয়েশ্চেনে ধরতে পারতেছি কিনা। এগুলো করলে তোমার টেস্ট পেপার সলভটা প্রপারলি হবে। যা তা করে সলভ করা কিন্তু উচিত না, বুঝতে পারছো? তোমাকে আগে প্রপার গোছানো ওয়েতে আগাইতে হবে। দেখো তুমিও প্রিপারেশন নিচ্ছ, আরেকজন প্রিপারেশন নিচ্ছে, সবাই কিন্তু প্রিপারেশন নিচ্ছে, বাট আরেকজনের সাথে তোমার মার্কসের ডিফারেন্স থাকবে হচ্ছে তোমার কি, কিভাবে তুমি প্রিপারেশন নিচ্ছ তার উপর ভিত্তি করে, ঠিক আছে? আমি কিন্তু ফার্স্টের দিকে যখন তোমার ফার্স্ট ইয়ার ছিল আমি বলছিলাম কি ভাইয়া গাইড কিন্তু পড়তে হবে না, এরকম বলছিলাম না? বাট এখন আমি কি বলতেছি, টেস্ট পেপার তোমাকে সলভ করতে হবে। কেন বলতেছি আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার তাহলে আমরা আমাদের কথা তো বহুত বলছি, এবার আসো আমরা একটু পড়াশোনা করি। পড়াশোনা তেমন কিছু করবো না, জাস্ট আমি তোমাকে একটু বুঝাবো, ঠিক আছে? আচ্ছা আসো, তাহলে এই যে দেখো এই চিত্রগুলো দেখে ভাই আমাকে চিনতে হবে না? এমন সময় ধরো এই চিত্রটা বই থেকে তুলে দিছে, এই চিত্রটা বোর্ডের কোয়েশ্চেন কিন্তু 23-এর কোয়েশ্চেন, এটা হচ্ছে বই থেকে তুলে দিছে। এমন হইতে পারে ওরা হচ্ছে এঁকে দেয়, ওরা এমন বাজে বাজে ভাবে আঁকে মাঝে মধ্যে, বুঝছো? তুমি বুঝতেই পারবে না। সো এই জন্য তোমাকে কি করতে হবে, টেস্ট পেপারটা সলভ করতে হবে কোয়েশ্চেন বোঝার জন্য। তাহলে দেখো এরকম হচ্ছে দুইটা চিত্র দিচ্ছে, তারপর বলছে ফার্স্টে ক খ গুলো একটু দেখি, বলছে কি জিন কাকে বলে, ঠিক আছে? তো ধরো তুমি ক এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, ক যখন সলভ করবা একটা জিনিস মাথায় রাখবা, জাস্ট মেইন কি পয়েন্টটা লেখা লাগবেই, কি বলছি, কি পয়েন্টটা লেখা লাগবে। ধর এখানে বলছে জিন কাকে বলে, তুমি যদি জিন কাকে বলে এখানে যদি এই লাইনটা না লেখো, বুঝছো? তুমি তোমার মতো বহুত কিছু বুঝছো, তোমার অনেক টিচার অনেকভাবে বুঝাইছে জিন কাকে বলে, অনেক বিস্তারিত। ইভেন আমি নিজেও যখন জিন তত্ত্ব পড়াইছি তখন অনেক বিস্তারিতভাবে জিনের টপিকটা তোমাকে বুঝাইছি। কিন্তু কিন্তু তুমি যদি পরীক্ষার কথে এই জিনিসটাই না দেখো, ঠিক আছে, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক, তাহলে তোমারে নাম্বার দিবে না। সো কয়ের ক্ষেত্রে একটা মাথায় রাখবা, তোমার কয়ের ক্ষেত্রে বড় করে লিখতে হবে না, 3 4 5 লাইন লিখতে হবে না, তুমি জাস্ট 2 লাইনই লিখবা, 1 লাইনই লিখবা, কিন্তু যেটা লিখবো ওটা যাতে একদম জিস্ট অর্থাৎ একদম সারাংশ কথাটা থাকে। ওই যে আমরা সারাংশ সারমর্ম লিখি না, এক্সাক্ট ওরকম আর কি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কোষের গোলজি বস্তুকে কেন প্যাকেজিং কেন্দ্র বলা হয়। এই যে গোলজি বস্তু যখন আমি পড়াইছি, ইভেন আমি তোমাদের যখন রিভিশন ক্লাস নিয়েছি তখনও কিন্তু আমি এগুলো সব বিস্তারিত পড়াইছি, মনে আছে? আচ্ছা, আমরা জানি গোলজি বস্তুর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে প্যাকেজ করে, সে বিভিন্ন অঙ্গাণুকে প্যাকেজ করে, যেমন লাইসোসোম, ঠিক আছে? লাইসোসোমকে প্যাকেজ করে কে, গোলগি বস্তু। কেন প্যাকেজ করে? কারণ লাইসোসোমকে যদি প্যাকেজ না করতো তাহলে কি হতো, যে এনজাইমগুলো আছে বিগলনকারী এনজাইম, আমরা জানি লাইসোসোমের মধ্যে কি এনজাইম আছে, হাইড্রোলাইটিক এনজাইম, ওই হাইড্রোলাইটিক এনজাইমগুলো বিভিন্ন অঙ্গে ছড়ায় ছিটায় যেত, কোষের মধ্যে ছড়ায় ছিটায় যেত, তাহলে কি হইতো, অটোফেগি হয়ে যেত, তাই না? অটোলাইসিস হয়ে যেত। সো এগুলো প্রিভেন্ট করে সে কি করে, বিভিন্ন অঙ্গাণুকে ঝিল্লিবদ্ধ করে, কি বলছি, ঝিল্লিবদ্ধ করে। সো দ্যাটস ওয়াই তাকে আমরা এর জন্য কি বলতেছি, প্যাকেজিং কেন্দ্র বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু তোমরা চাইলে একটা কথা অ্যাড করতে পারো, ঠিক আছে? মানে এটা হচ্ছে তোমার দুই যখন লিখবো, অর্থাৎ আমরা যখন খ বা অনুধাবনমূলক কোয়েশ্চেনটা লিখবো, একটা জিনিস মাথায় রাখবা, ওই যে আমরা একটা পেজে ধরো লেখা শুরু করছি, ঠিক আছে? ধরো ভাই এটা একটা পেজ, এটা একটা পেজ, ক হচ্ছে এটুকু পর্যন্ত লিখছি, বাদ বাকি যে আমার 3/4 অংশ বাকি আছে একটা পেজের, ওই পুরোটাতে খ লিখবা, মাস্ট এই পুরোটা কভার করবা, অর্থাৎ ক খ যাতে এক পেজে হয়, যেটা বলতেছি ভালো করে খেয়াল রাখবা, এক পেজ থেকে বেশি হলে সমস্যা নাই, বাট এক পেজে যাতে কম না হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই ধরো তোমার তাহলে কিছু এক্সট্রা কথা লেখা লাগবে না, তুমি ধরো এখানে তো 4 5 লাইন বের করতে পারবা, তার চেয়ে বেশি কি লিখবা? তো এরকম করে লিখবা, যেমন লাইসোসোম তৈরিতে কিংবা কোষ প্রাচীর গঠনেও কিন্তু আমার গোলগি বস্তুর ভূমিকা আছে, পড়ছো না? ওই যে কোষ প্রাচীর গঠনের জন্য কি লাগে, ওই যে ফ্রাগমোসোম লাগে, পড়ছো না? ফ্রাগমোসোমটা কোত্থেকে আসে, ফ্রাগমোসোম আসতেছে, এবং গোলগি বস্তু থেকে কি আসতেছে, ভেসিকল জাতীয় পদার্থ আসতেছে। এই লাইনটা পড়ছো না কোষ প্রাচীর পড়ার সময়? সো এটাও এখানে দিয়ে দিবা, ঠিক আছে? এগুলো জাস্ট এক্সট্রা কথা, কিন্তু তার মানে এই না যে তুমি মেইন কথাটা দিবা না, প্রথমে সুন্দর করে বলে দিবা, তারপর হচ্ছে তুমি আরেকটা লিখবা। খ যখন লিখবা, খ হচ্ছে অবশ্যই দুইটা পয়েন্টে থাকবে, প্রথমে মেইন পয়েন্টে মেইন কথাটা লিখবা, বাদ বাকি পয়েন্ট হচ্ছে বাদ বাকি কথাগুলো লিখবা, ঠিক আছে? আচ্ছা, মানে দুইটা পার্টে লিখবা। আচ্ছা, তাহলে দেখো এই চিত্রটা চিনছো? আচ্ছা, তারপর দেখি আমার গ গুলো একটু দেখি তো, গতে কি বলছে দেখি। গতে বলছে খ চিত্র, খ চিত্রের গঠন এবং কাজ। বলছি না ভাই তোমাকে আরএনএ খুব ভালো করে পড়তে হবে। এটা এখানে কিসের চিত্র দিচ্ছে দেখি বলো তো? এটা হচ্ছে বেসিক্যালি কিসের চিত্র দিচ্ছে, এটা এমআরএনএ চিত্র দিচ্ছে, এমআরএনএও বলতে পারো কিংবা আরএনএও বলতে পারো, কিন্তু যেহেতু এখানে স্পেসিফিক করে দিচ্ছে অবশ্যই তোমাকে কি বলতে হবে, এমআরএনএ বলতে হবে, বুঝতে পারছো? কি বলতে হবে, এমআরএনএ বলতে হবে। এখন দেখি আমরা এটা একটু সলভ করে দিই, তাহলে বলছে কি এমআরএনএ এর গঠন বলতে হবে এবং কাজ বলতে হবে। যখন তোমাকে এমআরএনএ গঠন বলছে তুমি অবশ্যই এখানে কি দিবা, ধরো এটা গ লিখতেছো না, গ ধরো এটা হচ্ছে গ, ঠিক আছে? ধরো এটা একটা পেজ, তুমি ধরো এখানে গ লেখা শুরু করলা, তাই না? গ লেখা শুরু করলা,
তুমি আগে বলবা এটা হচ্ছে চিত্রের, এটা হচ্ছে এমআরএনএ, এবং এমআরএনএ হচ্ছে আমরা কি বলি, এমআরএনএ হচ্ছে আমাদের প্রধান যে প্রোটিন সংশ্লেষণ সেখানে হেল্প করে হচ্ছে তার প্রধান কাজ। সুন্দর করে এটা দিয়ে তুমি প্রথম পার্টটা শেষ করলা, ঠিক আছে, গ যেহেতু, তাহলে তোমার 3টা পয়েন্ট দিতে হবে। এবার সেকেন্ড পয়েন্ট যখন তুমি লেখা এখান থেকে শুরু করবা, তখন হচ্ছে তুমি ওভারঅল এমআরএনএ গঠনগুলো লেখা শুরু করবা। যেমন এমআরএনএর গঠন যদি আমরা বলি, এমআরএনএকে আমরা কি বলি, মেসেঞ্জার আরএনএ, এটা তুমি লিখবা, এমআরএনএকে আমরা বলতেছি মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে। এখন বলবা কেন মেসেঞ্জার আরএনএ বলতেছি, কারণ এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে, নিউক্লিয়াস থেকে রেপ্লিকেশনের পরবর্তীতে যেসব তথ্যগুলো সেগুলো সে সাইটোপ্লাজম নিয়ে আসতেছে, ঠিক আছে, এবং প্রোটিন সংশ্লেষণের ছাঁচ হিসেবে কাজ করতেছে। তাহলে তোমাকে যখন এমআরএনএ তুমি লিখবা, সেখানে যদি তুমি প্রোটিন সংশ্লেষণের ছাঁচ কথাটাই যদি না লেখো, তাহলে তোমাকে স্যারে 3-এর মধ্যে 2 দিবে। প্রোটিন, আমার লেখা একটু বিশ্রী হচ্ছে আজকে, আমি জাস্ট তোমাকে বোঝানোর ট্রাই করতেছি, বুঝছো? প্রোটিন সংশ্লেষণের ছাঁচ, এই লাইনটাই যদি তুমি না দাও তাহলে তো ঝামেলায় পড়ে যাবা, বুঝছো? মানে মেইন কিওয়ার্ডগুলো আমার অবশ্যই ইউজ করতে হবে। তাহলে এটা কি, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের অনুক্রম অনুসারে প্রোটিন সংশ্লেষণের ছাঁচ হিসেবে কাজ করতেছে, সেটাকে সে হচ্ছে আমার এমআরএনএ। তারপরে এমআরএনএর বাদ বাকি কথাগুলো বলবা, যেমন এমআরএনএ কতটুকু আছে, 5 থেকে 10% এমআরএনএ থাকে, এটা বলবা। তারপর এমআরএনএ কি করতেছে, এমআরএনএ হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশনের সাথে জড়িত থাকতেছে, এবং এমআরএনএ কি বিভিন্ন রকম কোড বহন করতেছে। এরপর কি করবা, ধরো একটু লেখছো না, তারপর এখানে জায়গাটা খালি আছে না, এখানে তুমি চিত্র আঁকবা, ঠিক আছে। আচ্ছা, ধরো তুমি এমআরএনএ চিত্র আঁকতেছো, তো চিত্র যখন আঁকবা তখন তোমাকে অবশ্যই কি করতে হবে, মেইন কথাগুলো অবশ্যই ফলো করতে হবে। ধরো এমআরএনএ, আমরা জানি এমআরএনএ এক সূত্র, এবং এমআরএনএ এভাবে এখান থেকে শুরু করবা, তিনটা একসাথে করে দিবা, বুঝছো? কারণ আমরা জানি ট্রিপলেটগুলো তিনটা একসাথে থাকে, ঠিক আছে, এভাবে করে দিবা, এভাবে করে তুমি দিবা, এভাবে করে দিবা, একদমই খালি রাখবা না, জাস্ট হালকা হালকা খালি রাখবা, এবং দুই দিকে লাস্ট প্রান্তটা খালি রাখবা, ঠিক আছে। অর্থাৎ শুরুর দিকে যে কোডনবিহীন একটা অংশ থাকে তাকে আমরা বলি 5 প্রাইম অংশ, আর পিছনের দিকে যেটা কোডনবিহীন অংশ থাকে তাকে আমরা বলি 3 প্রাইম অংশ। এটাকে বলি 5 প্রাইম হেড বলতে পারি, হেড পার্ট বলতে পারি, আর এটাকে বলতে পারি যেহেতু লেস, সো ট্রেলার প্রান্ত বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে হচ্ছে এগুলো বিভিন্ন রকম কোড থাকে, ঠিক আছে, বিভিন্ন রকম কোড বহন করে নিয়ে আসতেছে, কোত্থেকে বহন করে আনতেছে, নিউক্লিয়াস থেকে বহন করে নিয়ে আসতেছে, কোথায় আনবে, সাইটোপ্লাজম আনবে, কেন আনবে, ট্রান্সলেশনের জন্য, এবং তার উদ্দেশ্য কি, প্রোটিন সংশ্লেষ করা, দ্যাটস ইট। তাহলে তুমি 3-এর মধ্যে অবশ্যই তুমি 3 পাবা, ঠিক আছে। এভাবে করে আমরা আগাবো, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এবার দেখি 4 নাম্বারটা, দেখি কি বলছে। উদ্দীপকের ক চিত্রটা, তার মধ্যে এম এবং এন এর উপস্থিত অনুপস্থিতির উপর ভিত্তি করে দেখো কোয়েশ্চেন বুঝতে হবে। এই যে কোয়েশ্চেনটা যদি তুমি সলভ না করতা, তাহলে কিন্তু তুমি পরীক্ষা হলে গিয়ে একটু মারা খেয়ে যেতা, বুঝতে পারছো? কোয়েশ্চেন কিন্তু এখন একদম তোমার খাওয়াই দেয় না, কোয়েশ্চেন হালকা পাতলা একটু ঘুরাই দেওয়ার ট্রাই করে। তাহলে দেখো এখানে কি বলছে, এম এবং এন এর উপস্থিত অনুপস্থিতির উপর ভিত্তি করে। তাহলে যদি আমরা এম এন উপস্থিত অনুপস্থিত বলি, তাই কি, এম হচ্ছে আমাদের কি, এম কি এখানে নিউক্লিয়ার আবরণ, সিম্পল। আচ্ছা, আর এখানে এন কি, এন হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস, ঠিক আছে। তাহলে এম আর এন তো আমরা আলাদা করে পড়লাম, বুঝতে পারলাম জিনিসটা, ঠিক আছে, চিত্র দেখে চিনতে পারছি। এখন বলছে এখানে কিন্তু কোনো নিউক্লিয়াসের কোয়েশ্চেন দেয় নাই, এখানে বলছে তার উপস্থিত ও অনুপস্থিতির উপর ভিত্তি করে কোষীয় পার্থক্য আছে। কি চাইছে তাহলে তোমার থেকে, দেখি বলো তো, পারবা? তোমার থেকে চাইছে আদিকোষ আর প্রকৃত কোষের পার্থক্য, বুঝতে পারছো? এভাবে আমার কোয়েশ্চেন ধরতে পারতে হবে। আদিকোষ বা প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক যে দুইটা পার্থক্য বলছিলাম, একদম বইয়ের শুরুর দিকে আছে, কোষ, কোষের গঠনের একদম আগে, মানে একদম চ্যাপ্টার শুরুর ওখানে আছে, ওখান থেকে পড়তে হবে, ঠিক আছে। তাহলে তোমাকে কি চাইছে, আদিকোষ প্রকৃত কোষের পার্থক্য তোমাকে চাইছে, ঠিক আছে, আদিকোষ প্রকৃত কোষের পার্থক্য তোমাকে চাইছে। তাহলে যেহেতু তোমাকে এটা দিয়ে হচ্ছে তোমাকে চাইছে, মানে তোমাকে এটা দিয়ে বুঝাইছে, মানে কি নিউক্লিয়ার আবরণ বা নিউক্লিওলাস এগুলো নাই, তুমি প্রথম পার্থক্যটা লিখবা কিন্তু এটা, আদিকোষের মধ্যে কি নাই, নিউক্লিওলাস বা নিউক্লিয়ার রেটিকুলাম থাকে, বাট ছড়ানো ছিটানো থাকে, বা নিউক্লিয়ার আবরণে কিছুই থাকে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে একটা পয়েন্ট লিখলা, আর প্রকৃত কোষের মধ্যে এগুলো উপস্থিত, এটা কিন্তু পার্থক্য ওয়াইজ লিখবা সুন্দর করে। তারপর 2 নাম্বার লিখবা, আদিকোষে ডিএনএ অবস্থানের অঞ্চলকে আমরা কি বলি, নিউক্লিওয়েড বলি, এটা লিখবা। আর এখানে 2 নাম্বার লিখবা, এখানে তো নিউক্লিওয়েড নামে কিছু থাকে না, এখানে পুরোপুরি নিউক্লিয়াসটাই থাকে, ঠিক আছে। মানে নিউক্লিওয়েড মানে কি, নিউক্লিওয়েড মানে মাথায় রাখবা নিউক্লিয়াসের মতো দেখতে, অয়েড মানে মিন করে কি জানো, অয়েড মানে অয়েড, লাস্টে অয়েড আছে না, এটা দিয়ে মিন করে হচ্ছে নিউক্লিয়াসের মতো দেখতে, বাট নিউক্লিয়াস না, ঠিক আছে। সো নিউক্লিয়েট আমরা কই পাবো, আদিকোষে পাবো। তাহলে দেখছো আমরা 2টা পয়েন্ট বলে ফেলছি। ধরো প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক, এবার হচ্ছে বাদ বাকি পার্থক্য চাইছে, দেখে আসলে লেখা শুরু করি। আদিকোষের মধ্যে কি পাওয়া যায়, 70s রাইবোজোম পাওয়া যায়। প্রকৃত কোষের মধ্যে কি পাওয়া যায়, 80s রাইবোজোম পাওয়া যায়। ব্র্যাকেটে লিখবা 60-40, এখানে লিখবা 50-30, 3টা পয়েন্ট শেষ। আচ্ছা,
চারে কি লিখবা, ধরো চারের মধ্যে লিখবা হচ্ছে আদিকোষের মধ্যে কি থাকে, আমাদের অপেরণ থাকে, যেটা আমরা জানি আদিকোষের জিন প্রকাশের একক, ঠিক আছে। আর প্রকৃত কোষের মধ্যে অপেরণ থাকে না। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা ধরো এখানে রাইবোজোম লিখছি, তারপর হচ্ছে অপেরণ লিখছি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা লিখবো, দেখো আমরা হচ্ছে যেটা লিখবো আদিকোষের যে ডিএনএ সেটা কি বৃত্তাকার, আর প্রকৃত কোষের ডিএনএ সূত্রাকার বা ব্র্যাকেটে লিখবা ডাবল হেলিক্স মডেল ফলো করে, ঠিক আছে। তো এরকম করে যখন তুমি ঘ লিখবা, দেখবা তোমার বইয়ের মধ্যে খুব সুন্দর করে বলা আছে। যেমন আমি এখানে অনেকগুলো লিখি নাই, যদি আমি লিখতে চাইলে লিখতে পারতেছি, সমস্যা নেই। ধরো তুমি শ্বসন লিখবা, কোষ বিভাজন লিখবা। আমরা জানি আদিকোষ হচ্ছে কি ফলো করে, অবাধ শ্বসন ফলো করে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে সবাদ শোষণ ফলো করে। প্রকৃত কোষে কিন্তু অবাধ শোষণ হয়, ঠিক আছে, বাট এটা বিভিন্ন কাজে, নর্মালি হয় না, বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে কোষ বিভাজন, আদি কোষের মধ্যে কি হয়, অ্যামাইটোসিস হয়। আর প্রকৃত কোষের মধ্যে কি হয়, অ্যামাইটোসিস হয় না, কি হয়, মাইটোসিস এবং মিওসিস হয়। এই দুইটা অবশ্যই লিখতে হবে, মাইটোসিস মিওসিস দুইটা লিখতে হবে, ঠিক আছে। মাইটোসিস মিওসিস দুইটা লিখতে হবে। দেখছো ভাই, আমি কিন্তু তোমাকে অলরেডি 8টা পয়েন্ট অলরেডি বলে দিছি। সো তোমার অবশ্যই 8 থেকে 9টা পয়েন্ট দিতেই হবে, মাস্ট। কিসের ক্ষেত্রে, কারণ তোমার ঘ লিখতেছো ভাই, তুমি ঘ লিখতেছো, ঘয়ের মধ্যে তুমি 9-10টা পয়েন্ট না দাও, আরেকটা তুমি নিজের থেকে বানাই ফেলবা। এটা হচ্ছে আদিকোষ। কি আদিকোষ বলো তো দেখি, ওই যে আমাদের সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, এগুলো হচ্ছে আদিকোষের উদাহরণ। আর প্রকৃত কোষ তো আমরা জানি, আম জাম কাঁঠাল যা যা আছে সবকিছু হচ্ছে প্রকৃত কোষের উদাহরণ। শেষ, 10টা পয়েন্ট তোমার বলে ফেলছি। এভাবে করে আমার লেখা লাগবে, যখন ঘ লিখবো তখন বিস্তারিত লেখা লাগবে যতটুক পসিবল, বুঝছো। আর আমাকে বলতে হবে যে দেখো, এখানে যখন তোমাকে পার্থক্য বলবে তখন তোমাকে পার্থক্য লেখা লাগবে। বাট তোমাকে যদি কোয়েশ্চেনে বলে ভাই তুলনা করো, তোমাকে বলছে তুলনা করো, তখন কিন্তু তুমি এভাবে না লিখলেও চলবে। বা তোমাকে বলছে যদি দুইটার মধ্যে বিশ্লেষণ করো, দেখো তুলনা, আমি এটা মুছে দিচ্ছি ভাইয়া। দেখো তোমাকে বলছে একটা হচ্ছে তুলনা আর একটা হচ্ছে বিশ্লেষণ, ঠিক আছে। এই দুইটা যখন তোমাকে বলবে তখন তুমি পার্থক্য স্টাইলে না লিখলেও চলবে। এটা কিন্তু আমাকে অনেকে জিজ্ঞাসা করে, ভাই আমার এরকম করে লিখতে ইচ্ছা করে না, বক্স করে করে লিখবো, খুব পেইন লাগে, মানে তাড়াহুড়া করে লিখবো, তার মধ্যে এগুলো আবার কি। ভাই তোমাকে করা লাগবে, যখন তোমাকে পার্থক্য বলবে তখন তোমাকে পার্থক্য স্টাইলে লেখা লাগবে, কিছু করার নাই। বাট বাকি এই দুইটা বললে তুমি না লিখলেও পারবা। ভালো কথা বলছি তাই না? আচ্ছা, ফলো করবা, এগুলো ফলো করবা। আমি বেশি কোয়েশ্চেন সলভ করে না, বাট যেগুলো করাবো খুব ভালো করে করাবা, এবং তোমাকে বোঝানোর ট্রাই করবো পুরো চ্যাপ্টারটা কিভাবে পড়বা। আসো, এটা কিন্তু যশোর বোর্ড একটা কোয়েশ্চেন। দেখো থাইলাকয়েড কি, তাই না? তাহলে থাইলাকয়েড কি পারবা, আমাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে অবস্থিত যে থলি সদৃশ অংশ, তাকে আমরা কি বলতেছি, থাইলাকয়েড বলতেছি। এবং থাইলাকয়েডের গুচ্ছকে আমরা কি বলি, গ্রাম চক্র বলি। শেষ, ঠিক আছে। আচ্ছা, তো তুমি যদি আরো স্পেসিফিক ভাবে দেখো, এইটা লিখলেও তুমি এক এক পাবা। বা তুমি যদি আরো স্পেসিফিক বলো, ক্লোরোপ্লাস্টের মধ্যে স্ট্রোমার মধ্যে অবস্থিত যে থলি সদৃশ অংশ, যেটা হচ্ছে আমার কি করতেছে, আমাদের সালোকসংশ্লেষণে সাহায্য করতেছে, তাকে আমি থাইলাকয়েড বলতেছি। আরো স্পেসিফিক, বাট তুমি এটাতে এক পাবো, এটাতে এক পাবা, কারণ আমি এখানে দুইটাতেই কিওয়ার্ডগুলো ইউজ করছি, এটাই তোমাকে বুঝাই চাচ্ছি। আচ্ছা, সেকেন্ড বলছে কেন লাইসোসোমকে আত্মঘাতী থলিকা বলা হয়, পারবা না? অবশ্যই পারতে হবে। আত্মঘাতী থলিকা সুইসাইডাল স্কোয়াড, আত্মঘাতী থলিকা লিখে ব্যাকেটের মধ্যে অবশ্যই সুইসাইডাল স্কোয়াড লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর তুমি হচ্ছে এটা হচ্ছে তুমি এই প্রথম প্যারাটা, অর্থাৎ যখন খ লিখবা প্রথম প্যারাটা হচ্ছে এটা লিখে শেষ করবা। সেকেন্ড প্যারা যে শুরু করবা, যেটা দিয়ে আমরা পুরো পেজ কভার করব, সেখানে তুমি বিস্তারিত লিখবা। সেখানে বিস্তারিত কিভাবে লিখবা, যখন হচ্ছে আমার তীব্র খাদ্যাভাব ঘটে, তাহলে কয়েকটা কন্ডিশন আছে। একটা হচ্ছে আমাদের তীব্র খাদ্যাভাব হইতে পারে, কিংবা যেটা তোমার বই নাই সেটা হচ্ছে আমাদের কি কার্সিনোজেনিক পদার্থ যদি এক্সপোজড হয়, কার্সিনোজেনিক যেটা হচ্ছে ক্যান্সার তৈরি করতে পারে কিংবা কোষের মধ্যে মারাত্মক ক্ষতি করতে পারে, এরকম এই পদার্থগুলোকে বলি কার্সিনোজেনিক পদার্থ। তাহলে কার্সিনোজেনিক পদার্থের সম্মুখীন হইলে, কিংবা টক্সিক পদার্থ যদি কোষের মধ্যে অ্যাকুমুলেট করে, এই তিনটা কারণে কি হয়, কোষের যে আবরণ, ওই যে লাইসোসোমের যে আবরণ, যেটাকে আমরা কে দিচ্ছে বলতেছিলাম, গোলগি বোর্ডে দিচ্ছে বলতেছিলাম, ওইটা হচ্ছে ফেটে যায়। সো ফেটে গিয়ে আশেপাশে যেসব অঙ্গাণু আছে তাদেরকে হচ্ছে সে কি খেয়ে ফেলে বা মেরে ফেলে। এই জিনিসটার কারণে তাকে সে নিজেকে নিজেই তোমার কি ধ্বংস করতেছে, দ্যাটস ওয়াই তাকে আমরা কি বলি, সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী তলিকা বলি। শেষ, তুমি দুয়ে দুয়ে অবশ্যই পাবা, দুয়ে দুই কনফার্ম পাবা, ঠিক আছে। এভাবে করে আগাবো। আচ্ছা, তারপর দেখো এখানে খুব সুন্দর দুইটা চিত্র দিছে। তবে আমরা চিত্র দেখে চিনে যাচ্ছি না এগুলো কি দিছে, চিনছি না। এটা হচ্ছে আমার ডিএনএ দিছে, এটা হচ্ছে আমার আরএনএ দিছে, বা এটার আমি এমআরএনএও বলতে পারি যদি স্পেসিফিক ভাবে বলি, ঠিক আছে। আচ্ছা, তা গতে কি বলছে, উদ্দীপকের যে পি চিত্র তার ভৌত গঠন। তার মানে ভৌত গঠন বলার আগে তুমি গ যখন লিখবা তাহলে তুমি ডাবল হেলিক্স মডেল এটা দিয়ে শুরু করবা, ঠিক আছে। ডাবল হেলিক্স মডেল, ওয়াটসন এবং ক্রিক, এই নামগুলো দিয়ে শুরু করবা, তারা কখন নোবেল পাইছে সেটা দিয়ে শুরু করবা। তারপর হচ্ছে আমরা চিত্র আঁকাতে যাব। চিত্র যখন ভৌত গঠন যখন বলছে, তাহলে অবশ্যই আমার গঠনও বলতে হবে, সাথে আমার চিত্র মাস্ট দিতেই হবে, যদি তুমি 3-এ 3 পাইতে চাও। তাহলে ভাইয়া
আপনি তাহলে এখন একটু আমাকে দেখান চাইলে আসলে আমার কিভাবে চিত্রটা আঁকা উচিত, তাই না? দেখো খুব সিম্পল হচ্ছে আমরা চিত্রগুলো আঁকতে পারি যদি একটু চেষ্টা করি, ঠিক আছে? এখন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো আমরা যখন চিত্র আঁকবো, ঠিক আছে, আমরা যখন চিত্র আঁকবো একটা জিনিস মাথায় রাখবো, ধরো আমি সবুজটা আঁকতেছি না, তো এই সবুজটাকে হচ্ছে দেখো আমি কিভাবে দিচ্ছি, ঠিক আছে? দেখো আমি হচ্ছে একটা কি হাতল একটা দিয়ে দিছি, ঠিক আছে, একটা পার্ট দিয়ে দিছি, যে আমরা জানি এখান থেকে কিন্তু একটা জিনিস আমরা, এটা একটু বাঁকা হয়েছে না, প্যারা নেই, বাঁকা হইলে প্যারা নেই, আমি জাস্ট তোমাকে তো চিত্র আঁকাটা শিখাচ্ছি কিভাবে আঁকা লাগবে, সমস্যা নাই। আচ্ছা, তারপর দেখো এই সাইডটা যখন দিবা সেটা অনেকে জানে না ভাই, আমি যখন দুইটা দুইটা দিতে যাই তখন আমি ঝামেলায় পড়ে যাই, যখন আমি দুইটা দুইটা দিই তখন আমি ঝামেলা, তো এই জিনিসটা তোমাকে এইভাবে করে আঁকতে হবে, ঠিক আছে, মানে একটার উপর একটা আঁকতে হবে এইভাবে করে, দেখছো, এইভাবে করে, এইভাবে করে, ঠিক আছে, হয়ে গেছে না? একদম সহজ না? এভাবে করে শেষ, ঠিক আছে? দেখো আমরা কিন্তু এঁকে ফেলছি, এবার হচ্ছে আমি কি করব এই দূর বসে থাকলে হবে না, কখনো হবে না, তোমাকে এখন বিস্তারিত আঁকতে হবে। ধরো এই যে তুমি এক একটা হ্যালিক্স দিলা, হ্যালিক্সে কি দিয়ে ফর্ম হয়েছে আমরা জানি, একটা সুগার আর একটা ফসফেট, একটা সুগার একটা ফসফেট, এরকম করে তুমি স্যারকে এভাবে করে এঁকে দিবা, অ্যাটলিস্ট এইটুক করে একটা চেইনে হচ্ছে তুমি কি দিবা, এরকম করে এসপি এসপি দিবা, ঠিক আছে? তাহলে স্যার বুঝবে যে যে তুমি আসলে পড়াশোনা করো, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো তুমি কি করবা, তারপর হচ্ছে তুমি অবশ্যই বাদ বাকিগুলো দিতে হবে, এই যে মাঝখানে যে নাইট্রোজেন বন্ড, আমরা তো এখনো শুধু কি আঁকছি, আমরা এখন জাস্ট কি ওই যে ডিঅক্সিরাইবোজ সুগারের যে ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে যে ফসফেট মিলে যে একটা হাতল তৈরি হয়েছে, জাস্ট আমরা ওগুলো আঁকছি, তাই না? এখন হচ্ছে আমার কি করতে হবে, মাঝখানে যে বন্ডগুলো ওগুলো দিতে হবে। তো বন্ড যখন তুমি দিবা মাথায় রাখবা কি জানো, একদম আধুনিক করে আঁকবা, অ্যাজ ইউজুয়াল আঁকবা না, বাকিদের মতো আঁকবা না। দেখো আমি যদি আঁকি তাহলে হচ্ছে আমি এভাবে দিব, ঠিক আছে? আমি যদি এটা এভাবে দিই তাহলে আমার এটা কিভাবে দিতে হবে, এভাবে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি এ দিব, এখানে আমি কি দিব, এর সাথে কে লাগে, টি লাগে, তো এখানে আমি কি দিব, একটা দুইটা। তোমার ভাই তিনে তিন না দিয়ে স্যার যাবে কই, তাই না? তিনে তিন না দিয়ে যাবে কই ভাই? এখন বলতে পারো ভাই এটা তো আঁকতে আমার সময় লাগবে, প্র্যাকটিস করো, এখন থেকে প্র্যাকটিস শুরু করো, প্র্যাকটিস করলে অবশ্যই পারবা। আচ্ছা, তো এটি যেরকম দিছো জিসি কিন্তু ওরকম দিবা না, জিসি একটু ডিফারেন্ট করে দেওয়ার ট্রাই করবা। ধরো জি দিছো, সাপোজ জি দিছো এভাবে, তাহলে এটা দিবা এভাবে, তাহলে এটা সি দিব, এটা জি দিব, আচ্ছা, ঠিক আছে? এবং তার মধ্যে কয়টা বন্ধন হবে, তিনটা বন্ধন হবে, ঠিক আছে? শেষ, আমি তো এগিয়ে ফেলছি, আমার হয়ে গেছে। এরকম আঁকলে তোমার তিনে দিন মাস দিবে। তো তুমি যে চিত্র আঁকলে হবে না, তোমাকে লেখাও লিখতে হবে। সো লেখা লেখার আগে আমি একটু তোমাকে এটা আইডেন্টিফাই করি। ধরো আমি এখান থেকে একটু পর্যন্ত, এটা হচ্ছে একটা পূর্ণ হ্যালিক্স, এটাকে আমরা কি বলি, একটা পূর্ণ হ্যালিক্স, ঠিক আছে? তাহলে এটার দৈর্ঘ্যটা তুমি দিয়ে দিবা, পূর্ণ হ্যালিক্সের দৈর্ঘ্য কত, 34 আংস্ট্রম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি তোমাকে বলি, দেখো পূর্ণ হ্যালিক্সের দৈর্ঘ্য যদি 34 আংস্ট্রম হয়, প্রত্যেকটা একটা পূর্ণ হ্যালিক্সের মধ্যে কয়টা নিউক্লিওটাইড থাকে, 10টা নিউক্লিওটাইড থাকে। ভাইয়া নিউক্লিওটাইড মানে কি, নিউক্লিওটাইডটা এখানে আমি কিভাবে হিসাব করব, আমি আসলে বুঝতেছি না, তাই না? হইতে পারে অনেকে আসলে এটা আমরা জানি না। আচ্ছা বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। দেখো নিউক্লিওটাইড মানে কি জানো, আমরা জানি আমাদের নিউক্লিওসাইডের সাথে আমার কি লাগতেছে, ওই যে নাইট্রোজেন বেসগুলো লেগে ফাইনালি আমার নিউক্লিওটাইড ফর্ম করতেছে। দেখো আমরা এখানে দেখতেছি সুগারের সাথে ফসফেট, সুগারের সাথে ফসফেট লাগতেছে। তাহলে আমি যদি এই পার্টটা হিসাব করি, আমি একটু ডিফারেন্ট প্যান দিয়ে দেখাই, আমি যদি এই পার্টটা হিসাব করি, এই যে এটা এটা, ধরো আমি এই পার্টটা হিসাব করলাম, দেখো এটা কিন্তু একটা ধাপ, কেমনে ধাপ হয়, এখানে হচ্ছে একটা সুগার আর ফসফেট আছে, তার সাথে লাগানো অ্যাডিনিন আছে, ঠিক সেম আমি যদি চিন্তা করি এদিকে হচ্ছে একটা আছে, ঠিক সেম এখানে হচ্ছে এদিকে একটা আছে, পুরোটা মিলে কি হলো, একটা এক জোড়া নিউক্লিওটাইড হলো। এরকম টোটাল কয়টা থাকে, 10 জোড়া নিউক্লিওটাইড থাকে একটা পূর্ণ হেলিক্সে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যদি বলি একটা পূর্ণ হেলিক্সে যদি 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, তাহলে একটা ধাপ থেকে আরেকটা ধাপের দূরত্ব কত, ঠিক আছে? একটা ধাপ থেকে আরেকটা ধাপের দূরত্ব কত, অর্থাৎ, আচ্ছা যাই হোক, সো দেখো তাহলে আমার প্রত্যেকটা ধাপ যদি আমি কি বলি, তাহলে তোমাকে জিজ্ঞেস করে প্রত্যেকটা, অর্থাৎ একটা ধাপ থেকে আরেকটা ধাপের দূরত্ব কত। তাহলে আমরা জানি একটা পূর্ণ হেলিক্স 34 আংস্ট্রম, সেখানের মধ্যে 10টা হচ্ছে ধাপ আছে, তাহলে প্রত্যেকটা ধাপের দূরত্ব কত, এই যে 10 দিয়ে ভাগ দিবা, ভাগ দিয়ে আমি পেয়ে যাচ্ছি 3.4 আংস্ট্রম, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি দূরত্বের কাহিনী শেষ করলাম, এবার আসবো আমি পাশে, অর্থাৎ আমি আসবো কিসে, ব্যাসে, ঠিক আছে? এই যে ব্যাসে, তাহলে ব্যাস কত এখানে লিখে দিবা 20
আংস্ট্রম। যাই তুমি প্রকাশ করো আংস্ট্রমে প্রকাশ করবা, কারণ ন্যানোমিটার আংস্ট্রম দুইটা একসাথে করতে গেলে তুমি গুলায় ফেলবা। সো সবকিছু আংস্ট্রমে তুমি আগাবা, ঠিক আছে? তাহলে দেখো ভাই আমরা কিন্তু টোটাল ভৌত ঘটনা বলে ফেলছি, সাথে তোমাকে যা যা লেখা লাগবে সব বলে ফেলছি। দেখো তুমি এগুলো বলবা অ্যাডিনের সাথে থাইমিন লাগতেছে ডাবল বন্ড দিয়ে, একটা সুগারের সাথে একটা ফসফেট লেগে হচ্ছে আমার নিউক্লিওসাইড ফর্ম করতেছে, বা নিউক্লিওটাইডের কাহিনীটা হচ্ছে এরকম। তারপর হচ্ছে তুমি আগাবা, সিঁড়িগুলো হচ্ছে ডান দিক থেকে বাম দিকে আবর্তন হচ্ছে, এভাবে হচ্ছে দুইটা পূর্ণ আবর্তন সিঁড়ি থাকে। তারপরে এই যে মেজারগুলো বলছে এগুলো লিখবা। আরও কি কি লিখবা বলো তো? ওই যে কার সাথে কত কয় নাম্বার ওর সাথে লাগতেছে, যেমন আমি এটা একটু তোমাকে বলে দিই, সেটা তোমরা কনফিউজ হয়ে যাও। দেখো 3 এবং 5 নংয়ে, তাহলে কি বলছি, 3 নং এবং 5 নং এর সাথে কি লাগবে, সেটা হচ্ছে সুগারের সাথে ফসফেট, ঠিক আছে? সুগারের সাথে ফসফেট কত কত লাগবে, 3 এবং 5 নং লাগবে। এবং 1 নং এ লাগবে হচ্ছে কে, নাইট্রোজেন বেস। তাহলে 1 নং এ কি লাগবে, 1 নং কার্বনের সাথে কি লাগবে, নাইট্রোজেন বেস। অর্থাৎ এখানে 1 নং কার্বনের সাথে নাইট্রোজেন বেসগুলো লাগবে। বুঝতে পারছো? তাহলে মেজারমেন্টগুলো আমরা পারবো না, কার সাথে কি লাগে এটাও তুমি বলে দিবা। তারপর হচ্ছে তুমি ওজনটা দিবা, 10⁶ থেকে 10⁹ ডাল্টন থাকে, এটাও বলে দিলা, প্যারা নাই। তারপর তুমি চারগোফ রুল যে আছে, অ্যাডেনিন যেটুকু পরিমাণ থাকবে থাইমিনও সেম থাকবে, এটাও তুমি বলে দিতে পারো, সমস্যা নাই। জাস্ট লিখতে থাকবা, চিত্র লিখে তুমি যদি এগুলো করতে পারো তুমি 3 100% পাবা। শেষ। এভাবে করে আমরা সলভ করব, ঠিক আছে? আমি জাস্ট তোমাকে কয়েকটা কোয়েশ্চেন দিয়ে দেখাচ্ছি আসলে আমরা কিভাবে আগাবো, খুবই ইম্পর্টেন্ট, আমার বুঝতে হবে জিনিসগুলো। আচ্ছা, তারপর বলছে প্রোটিন সংশ্লেষণে কিউ এর ভূমিকা বিশ্লেষণ করে। কিউ মানে কি, এখানে এমআরএনএ। তার মানে যেহেতু প্রোটিন সংশ্লেষণের ভূমিকা বলছে, অবশ্যই তোমাকে এখানে কি বলছে, ট্রান্সলেশন প্রসেসটা জিজ্ঞাসা। এখন ট্রান্সলেশন কিন্তু পুরোপুরি জিগায় নেই, বলছে প্রোটিন সংশ্লেষণে এমআরএনএ এর ভূমিকাটা কি। তাহলে তুমি এটা কথা দিয়ে লিখবা, কথার সাথে কি তুমি চিত্র দিবা না? অবশ্যই ভাই তুমি চিত্র দিবা, খুব সিম্পল একটা চিত্র দিবা। ধরো চিত্র যখন আমি আঁকবো, ধরো উপরের দিকে হচ্ছে আমি রাইবোজোমের বড় এককটা দিব, আর নিচের দিকে ধরো রাইবোজোমের আমি ছোট এককটা দিব। এটা তুমি একটা শেপ করে সুন্দর করে আঁকবা, কোনো সমস্যা নেই। তারপর ভাই এটা আমি কিভাবে দিব, দেখো তুমি ভাই এখানে খুব সুন্দর করে কি দিবা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমি একটু ডিফারেন্ট পেন দিয়ে আঁকি। তুমি হচ্ছে এখানে হচ্ছে কি দিবা, এখানে হচ্ছে তুমি কি ওই যে এমআরএনএ সূত্রটা দিবা, এটা হচ্ছে আমার এমআরএনএ সূত্র। আমি কিভাবে আঁকবো জিনিসটা দেখাচ্ছি, বইয়ের মতো আঁকতে হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জায়গায় হচ্ছে তুমি কি দিবা, এই জায়গায় হচ্ছে তুমি টিআরএনএটা দিবা। তো টিআরএনএ যখন দিবা তখন হচ্ছে তার বাদ বাকি কথাগুলো একটু মেনটেন করবা। অর্থাৎ টিআরএনএর মধ্যে এখানে একটা এরকম থাকে, তারপরে এরকম এসে এরকম এরকম হবে, তারপর এরকম এসে এরকম হবে, ঠিক আছে? এদিকে আসবে, এদিকে এসে এরকম হবে, তারপর এখানে এসে এরকম হবে, ঠিক আছে? জাস্ট টিআরএনএটা এখানে ভিতরে বসাবা, বসানোর পরে তুমি এখানে কথাগুলো মেনটেন করবা। আমি খুব তাড়াতাড়ি করে যেটুক তোমাকে আঁকানো যায় সেটুকু আঁকা দিচ্ছি। এই যে এখানে মেনটেন করবো, অর্থাৎ আমরা জানি এখানে অ্যান্টিকোডন সাইড আছে, তাই না? অ্যান্টিকোডন সাইড এটার সাথে এটা লাগবে, এটা তোমাকে দেখাবা। তারপর এখানে হচ্ছে সিসিএ ধারা, এটা দেখাবা। বুঝতে পারছো? এখানে সিসিএ ধারা দেখাবা। আর এটা হচ্ছে আমরা জানি ডি লুপ, আর এটা আমরা জানি টি লুপ। তাহলে আমার টিআরএনটা আঁকা শেষ। তারপর তুমি টিআরএন বরাবর উপরে কি দিবা, এই জায়গায় দিয়ে দিতে পারবা। এখানে হচ্ছে তুমি অ্যামাইনো অ্যাসিড একটার সাথে একটা লাগতেছে, এটা তুমি এখানে দেখাই দিবা, শেষ। ঠিক আছে? অর্থাৎ এদিকে আমার কি হচ্ছে, পেপটাইড বন্ড ফর্ম করে করে আমার অ্যামাইনো অ্যাসিডটা বড় হচ্ছে, এবং আলটিমেটলি কি ফর্ম করতেছে, পলিপেপটাইড চেইন ফর্ম করতেছে। আমরা তো জানি পলিপেপটাইড চেইন মানে কি, পলিপেপটাইড চেইন মানে প্রোটিন, ঠিক আছে? এভাবে করে তুমি চিত্রটা আঁকবা এবং তুমি বিশ্লেষণ করবা। আমরা জানি এমআরএনএ কে কাকে বলে সেটা বলবা, সেটা প্রোটিন সংশ্লেষণের ছাঁচ হিসেবে ইউজ হয় সেটা বলবা, সেটা এই যে তোমার নিউক্লিয়াস থেকে সাতটার কাটায় কই যাচ্ছে, রাইবোজোমে যাচ্ছে। এই রাইবোজোমের মধ্যে হচ্ছে কি বড় সাব ইউনিট, এটাকে আমরা বলবো লার্জ সাব ইউনিট। দেখো এই চিত্রটা কিন্তু আমি এখানে এঁকে দিচ্ছি, আর পরে এঁকে দিব না, ঠিক আছে? পরে আর এঁকে দিব না। লার্জ সাব ইউনিট, এটা হচ্ছে স্মল সাব ইউনিট, আর এটা হচ্ছে পেপটাইড বন্ড এবং পলিপেপটাইড চেইন, এটা বলে দিবা। আর এখানে পাশে মার্ক করে দিবে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে টিআরএনএ, ঠিক আছে? এটা মার্ক করবা, এটা মার্ক করবা কি দিয়ে, এটা হচ্ছে এমআরএনএ, শেষ। ঠিক আছে? এইভাবে করে করে আঁকবা, এত টাইম নেই তোমার এত কিছু আঁকা। এটা হচ্ছে 60s, এটা হচ্ছে 40s, ঠিক আছে? এটা হচ্ছে 60s, এটা 40s, শেষ। আমার হচ্ছে এভাবে করে চিত্র রাখবো, একটু বেশ বিশ্লেষণ দিয়ে দিবো। আমরা জানি তো, আমরা জানি তো কি এমআরএনএ থেকেই তো তোমার কি তৈরি হয়, প্রোটিন তৈরি হচ্ছে, ঠিক আছে? সো এটা বাদ বাকি বিশ্লেষণগুলো তুমি দিয়ে দিবা, শেষ। 4/4 পেয়ে যাচ্ছ, বুঝছো? আচ্ছা, বলছে কি কোষীয় অঙ্গাণু যেটা প্রোটিন সংশ্লেষণের কারখানা হিসেবে ইউজ করে। কোষীয় অঙ্গাণু, তাহলে এটা কি, এটা হচ্ছে আমরা বুঝে গেছি এটা কি, এটা হচ্ছে রাইবোজোম, এটা বুঝে গেছি। এম হচ্ছে তাহলে কি, এম হচ্ছে রাইবোজোম। আচ্ছা, তারপর বলছে আত্মঘাতী অথচ প্রয়োজনীয় অঙ্গাণু, তার মানে এটা কি, এটা হচ্ছে আমরা জানি লাইসোসোম। কোয়েশ্চেন কি বলছে, প্লাজমোডেসমাটা কি। দেখো তুমি যখন প্লাজমোডেসমা লিখবা, আমি আরেকবার তোমাকে উদাহরণ দিয়ে জিনিসটা বুঝাই দিচ্ছি। দেখো প্লাজমোডেসমাটা যখন লিখবে তার মানে কি, এটা হচ্ছে একটা কিওয়ার্ড অবশ্যই থাকা লাগবে, যেটা মাস্ট এখানে দিতে হবে, খাতায় তোমাকে লেখা লাগবে, নয়তো তুমি জিরো পাবা। সেটা ধরো প্লাজমোডেসমাটার ক্ষেত্রে কি, সেটা হচ্ছে সূক্ষ্ম কি, সূক্ষ্ম নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ, এই কথাটা তোমাকে অবশ্যই দেয়া লাগবে, ঠিক আছে?
আমার কোষের সাথে কোষ যে সূক্ষ্ম নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ দিয়ে হচ্ছে আটকানো থাকে বা একটার সাথে একটা কানেক্টেড থাকে তাকে আমরা প্লাজমোডেসমাটা বলতেছি, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে ডিএনএ এর অর্ধ সংরক্ষণশীল অনুলিপনটা ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা যখন করবা তখন তুমি বলবা একটা হচ্ছে আমার কি মাতৃ টেমপ্লেট আছে, আর হচ্ছে সেখান থেকে নতুন টেমপ্লেট সংশ্লেষিত হয়। এবং এটা পরীক্ষাটা হচ্ছে তোমার কিসের মধ্যে করছিল আমরা জানি, ক্ল্যামাইডোমোনাসের মধ্যে কে পাইছে সেটা তোমাকে দিতে হবে, ইকোলাইয়ের মধ্যে কে আবিষ্কার করছে সেটা দিতে হবে, অথবা যে মেসেন্সেল, স্টাহল, স্টেন্ট এদের নামগুলো দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমাকে পুরোপুরি কথাটা আনতে হবে, বুঝছো? আচ্ছা, ফার্স্ট হচ্ছে তুমি তাদের নামগুলো দিয়ে বলবা, তারা হচ্ছে এটা আবিষ্কার করছে, পরে তুমি দিবা অর্ধ সংরক্ষণশীল মানে কি, শেষ। সেমি কনজারভেটিভ প্রসেস মানে কি সেটা দিয়ে দিবা। আচ্ছা, বলছে এন দ্বারা নির্দেশিত অঙ্গাণুর গঠন, এই গঠন এইমাত্র তোমাকে দেখাই দিলাম না, রাইবোজোম যেটা আঁকছি না, এইমাত্র যে তোমাকে ট্রান্সলেশনের রাইবোজোমটা দেখাইলাম না, ওইটাই তুমি আঁকবা, রাইবোজোমের চিত্র ওইটাই আঁকবা। তারপর শুধু কি চিত্র আঁকলে হবে না, তার গঠন পুরোপুরি বলতে হবে। তো আমরা জানি রাইবোজোমের মধ্যে কি কি আছে, রাইবোজোমের মধ্যে আরএনএ এবং প্রোটিন, এটা হচ্ছে 1:1 অনুপাতে থাকে, তাই না? আরএনএ এবং প্রোটিন 1:1 অনুপাতে থাকে। তারপর এটা হচ্ছে তোমার উচ্চতা এবং দৈর্ঘ্য এগুলো দিবা, 22-20 ন্যানোমিটার এগুলো দিবা। তারপর হচ্ছে কি এটার যে 70s আছে, 80s আছে, এগুলা বলবা, ঠিক আছে। তারপর আরো কি কি বলবা, যা যা আছে সব কিছু বলবা। তারপর হচ্ছে আমাদের এখানে আরো কি কি আছে না, এখানে হচ্ছে তোমার দুইটা সাব ইউনিট আছে, একটা হচ্ছে লার্জ সাব ইউনিট মানে পুরোটা ব্যাখ্যা দিবা, একটা হচ্ছে স্মল সাব ইউনিট। লার্জ যে সাব ইউনিট এখানে হচ্ছে কয়টা স্থান থাকে, যেমন এ স্থান থাকে, তারপর হচ্ছে পি স্থান থাকে, ই স্থান থাকে, এগুলা দিবা। তারপর কোন স্থান কি কাজ করে এটা দিবা, ঠিক আছে। ই স্থান দিয়ে আমরা জানি কি হয়, কোনো কিছু বের হয়ে যায়, এখানে কি বের হয়ে যাবে, ওই যে টিআরএনএ বের হয়ে যাবে। টিআরএনএ কি করে বের হবে, ট্রান্সলেশনে যখন ওর কাজ শেষ হয়ে যাবে, ও যখন একটা অ্যামাইনো অ্যাসিড এনে এমআরএনএ বরাবর উপরে বসায় দিবে, তারপর ওর কাজ শেষ, ও ই দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা জানি এসে ফার্স্টে বসে কোথায়, এতে, পিতে, ঠিক আছে। পি থেকে এ থেকে ই, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এভাবে করে তুমি রাইবোজোমের গঠনটা চিত্র আঁকবা, চিত্রকে ব্যাখ্যাটা দিয়ে দিবা, তুমি 3-3 4-4 পেয়ে যাবা। লাস্টে বলছে কি এন, এন এর মন্তব্যটি বিশ্লেষণ করো, এটা হচ্ছে আত্মঘাতী অথচ প্রয়োজনীয় অঙ্গাণু, জাস্ট একটা লাইন দিছে। তাহলে আবার বলবা এটার আত্মঘাতী ভূমিকা কি কি আছে, সেখানে তুমি কয়েকটা নাম অবশ্যই ইউজ করতে হবে, মাস্ট। অটোফেগি, অটোলাইসিস, সুইসাইডাল স্কোয়াড, ঠিক আছে, সুইসাইডাল স্কোয়াড, এগুলো দিবা। এগুলো আমি কিসের জন্য দিচ্ছি, এগুলো হচ্ছে খারাপ কাজ দিচ্ছি, সেটা হচ্ছে ক্যান্সার সৃষ্টি করতে পারে, এটা দিবা। ক্যান্সার সৃষ্টি করতে পারে, দেখো ভাই এগুলো কিন্তু আমি দিছি আত্মঘাতী কাজগুলা, মানে খারাপ কাজগুলো সবগুলো একসাথে দিছি, ঠিক আছে। তারপর দিবা প্রয়োজনীয় অঙ্গাণু, মানে এটা কাইন্ড অফ আমরা ওই যে প্রসাধনের মতো বলতে পারি, নেসেসারি ইভিল, তাই না। সো প্রয়োজনীয় পার্ট কি কি আছে এবার আসো ওইটা দিবা, মানে এগুলো পয়েন্ট করে করে দিবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কে করে, সে হচ্ছে লাইসোসোম করে, মাস্ট, এটা মাথায় রাখতে হবে, এটা অবশ্যই দিতে হবে, নয়তো তোমাকে 4-এর মধ্যে 3 দিবে 100% শিওর। সো যখন তুমি ফ্যাগোসাইটোসিস লিখবা, আমি একটা ট্রিক শিখাই দিই, বাংলা লিখবা না, ইংলিশে লিখবা। এই ট্রিক্সগুলো কেউ বলে না আসলে, তুমি বাংলায় লিখবা না, ইংলিশে লিখবা, নাম্বার এমনি না এমনি একটু না একটু বেড়ে যাবে, ঠিক আছে। কারণ এটা যখন তুমি ইংলিশে লিখবা, বাংলার মাঝখানে যখন তুমি এটা ইংলিশে লিখবা, স্যারের চোখে পড়বে। খুব সিলি কথা, বাট এগুলো কাজে দেয়, ঠিক আছে। সো ফ্যাগোসাইটোসিসটা লিখবা। তারপর হচ্ছে আমরা জানি কি কোষীয় আবরণী, নিউক্লিয় আবরণী এগুলো ভাঙতে সাহায্য করে। তো এগুলো কেন ভাঙে বলো তো, এগুলো হচ্ছে আমাদের কোষ বিভাজনের জন্য ভাঙে, ঠিক আছে। কোষীয় আবরণী বা নিউক্লিয়ার আবরণী এগুলো ভাঙতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কিসে হেল্প করে, কোষ বিভাজনে হেল্প করে, এটাও তুমি দিয়ে দিবা, ঠিক আছে। তারপর হচ্ছে যখন 3 দিবা, আরো কি কি কাজ আছে, তাহলে কয়েকটা আর একটু ভালো কাজ দিতে হবে তোমাকে, তাই না। কি ভালো কাজ আছে, ওই যে বিগলনকারী এনজাইম আছে একটা, নাম হচ্ছে টিস্যু ফসফেটেজ। বিগলনকারী এনজাইম আছে, এটার নাম কি, কি নাম, টিস্যু ফসফেটেজ। যারা আসলে নামটা শুনো নাই, কষ্ট করে বই দেখো, তুমি একটু পিছিয়ে আছো বাকি দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু লেখা লাগবে। আচ্ছা, টিস্যু ফসফেটেজ সংশ্লেষ করে, ঠিক আছে। 4-এ কি লিখবা, ক্যারাটিন তৈরি করে, ক্যারাটিন প্রস্তুত করে, ক্যারাটিন প্রস্তুত করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা ভালো কাজও দিছি, খারাপ কাজও দিছি, তাহলে তুমি নাম্বার ফুলে ফুল পাবা না। বিস্তারিত লিখবা, ফ্যাগোসাইটোসিসকে তুমি জাস্ট ওয়াটার লিখবা না, ফ্যাগোসাইটোসিস প্রসেসটা সুন্দর করে বলে ফেলবা, মানে যখন এক লিখবা একের সাথে হচ্ছে তুমি অ্যাটলিস্ট 3-4 লাইন 5 লাইন ইনক্লুড করবা, পারবা তো, প্যারা নাই। তারপর কোষীয় আবরণ লিখবা, বিগলনকারী লিখবা, ক্যারাটিন লিখবা, সব লিখবা, শেষ। 4-4 তুমি পেয়ে যাবা। এভাবে করে আমার সলভ করতে হবে। পরের কোয়েশ্চেন একটু দেখি তো কি বলছে। আচ্ছা, দেখো উদ্ভিদ কোষের বাইরের দিকে 2 ধরনের আবরণ দেখা যায়। তার মানে আমি বুঝে গেছি আমাকে কি চাইছে, একটা হচ্ছে আমার, দেখো কোয়েশ্চেন দেখে সাথে সাথে বুঝে যেতে হবে। ধরো আমি এটা দিয়ে বুঝি নেই, একটু আমি কনফিউজ, দেখি তো আরো কি কি দিছে। দেখো একটা জ্বর, একটা সজীব, তাহলে পারবে না এখন,
সজীবটা কি? সজীবটা হচ্ছে আমাদের প্লাজমা লেমা, বাকি কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। আর আমাদের যে তোমার জ্বর যেটা সেটা কি? সেটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। তাহলে আমরা কোয়েশ্চেন বুঝে গেছি। আমরা কিন্তু বেসিক্যালি টেস্ট পেপার সলভ করবো কোয়েশ্চেন বোঝার জন্য। তাহলে আমরা বলি সাইটোসোল কি? সাইটোসোল মানে কোনটা? সাইটোসোল হচ্ছে মাতৃকাটা, ওই যে অর্ধস্বচ্ছ। এখানে কয়েকটা ওয়ার্ড কিন্তু অবশ্যই দিতে হবে, আমি কিওয়ার্ডগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? অর্ধস্বচ্ছ, জেলির মতো, এই জিনিসগুলো অবশ্যই তোমাকে দিতে হবে। যে মাতৃকাটা আমরা দেখি এটাকে আমরা কি বলি? এটাকে আমরা সাইটোসোল বলি, ঠিক আছে? আচ্ছা, তারপর আসি কেন লাইসোসোমকে আত্মঘাতী থলিকা বলা হয়, এটা তো অলরেডি বলে ফেলছি। দেখি গ সলভ, সরি এসে অফ করে দিবে। আচ্ছা, তারপর দেখি তো। তারপর বলছে উদ্দীপকে দ্বিতীয় যে ঝিল্লি তার সবচেয়ে গ্রহণীয় মডেলটি কি? এটা আমি যখন পড়াইছি তখন অনেক ভালো করে পড়াইছিলাম যে ফ্লুইড মোজাইক মডেলটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। ফ্লুইড মোজাইক মডেলটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, তাই না? এটা কিন্তু আমি খুব ভালো করে পড়াইছি, আশা করি তোমরা ওভাবে পড়বা। আমি চিত্র এঁকে দিব, সব বলবো, কোনো সমস্যা নেই। আর ঘ কি বলছে? দুইটা ঝিল্লির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। এটা চাইলে তুমি পার্থক্য স্টাইলেও লিখতে পারো, কিংবা একটা একটা করে লিখতে পারো। অর্থাৎ তুমি এভাবে লিখবা, কোষ প্রাচীর হচ্ছে জড়, আর কোষ ঝিল্লি হচ্ছে জীব। তারপর হচ্ছে কোষ প্রাচীর হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, আর কোষ ঝিল্লি হচ্ছে উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুইটাতে পাওয়া যায়। কোষ প্রাচীরের গঠন উপাদান হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন এগুলা। আর আমাদের কোষ ঝিল্লির গঠন উপাদান কি? লিপিড, প্রোটিন এবং গ্লাইকোপ্রোটিন এগুলা, ঠিক আছে? এভাবে করে করে তুমি আগায় যাবা, বুঝতে পারছো? কোষ প্রাচীরের মধ্যে কোলেস্টেরল উপস্থিতি থাকে না, বাট কোষ ঝিল্লির মধ্যে কোলেস্টেরল থাকে, ঠিক আছে? পারবা না? কোষ প্রাচীর তিনটা স্তরে ডিভাইডেড, আর কোষ ঝিল্লির মধ্যে আলাদা কোনো স্তর নেই, জাস্ট কি আছে? ফসফোলিপিড বাইলেয়ার আছে, তার মধ্যে প্রোটিন গঠিত থাকে, ঠিক আছে? তারপর লিখবা কোষ প্রাচীরের কোনো আলাদা মডেল নাই। আর কোষ ঝিল্লির ক্ষেত্রে সুনির্দিষ্ট কি সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। পার্থক্য তুমি বানাইতে পারবা, কোনো সমস্যা নাই, পার্থক্য তুমি বানাইতে পারবা। তোমার যদি বেসিক পড়াশোনার নলেজ থাকে তুমি পার্থক্য ইচ্ছা মতো বানাইতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার আমরা দেখি তো, এই যে বললো যে সবচেয়ে জনপ্রিয় মডেল ফ্লুইড মোজাইক মডেল, ওটা আমরা আসলে কিভাবে আঁকবো। দেখো ভাই, খুব সিম্পল জিনিসটা, তুমি জাস্ট হচ্ছে খুব তাড়াতাড়ি করে এঁকে ফেলতে পারবা। দেখো আমি তোমাকে একটু জাস্ট দেখাই দিই। দেখো তুমি এম করে দিলা, দেখো আমি বেশি আঁকতেছি না, জাস্ট কয়েকটা এঁকে দিচ্ছি তোমাকে। আচ্ছা, এটা আমি কি আঁকতেছি? এটা হচ্ছে আমি ফসফেট হেড আঁকতেছি, ঠিক আছে? আচ্ছা, ফসফেট হেড আঁকবো, তারপর হচ্ছে কি আঁকবো? আমি ফ্যাটি অ্যাসিড টেলগুলো আঁকবো। এই যেগুলো হচ্ছে ধরো ফ্যাটি অ্যাসিড টেলগুলা, ঠিক আছে? এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেলগুলা, দুটো দুটো করে। ইজি না ভাইয়া? দুইটা দুটো করে আঁকবা ফ্যাটি অ্যাসিড টেলগুলা, প্রত্যেকটার সাথে দুইটা দুইটা লাগাবা, ঠিক আছে? এবং নিচের সাথে উপরেরটা লাগাইতে হবে, নিচের সাথে উপরেরটা লাগাইতে হবে, এই যে এভাবে করে নিচের সাথে উপরেরটা লাগাইতে হবে, ঠিক আছে? ধরো লাগাইলাম, ঠিক আছে? সাপোজ আঁকছি, তোমরা একটু সুন্দর করে আঁকবা, মানে একটার সাথে একটা লাগানোর ট্রাই করবা, অলমোস্ট লাগাবা, পুরোপুরি লাগাবা না। এই যে আমি একটু গ্যাপ রাখছি, এভাবে গ্যাপ মেনটেন করবা। তাহলে মোটামুটি আমি এখন কি এঁকে ফেলছি দেখি বলো তো? আমি এখন একটা পার্ট এঁকে ফেলছি, সেটা হচ্ছে আমি মোটামুটি ফসফোলিপিড বাইলেয়ারটা এঁকে ফেলছি। তাহলে আমরা গঠনের মধ্যে একটা জিনিস এঁকে ফেলছি, সেটা কি? ফসফোলিপিড বাইলেয়ারটা, ঠিক আছে? ফসফোলিপিড বাইলেয়ার আমাদের আঁকা হয়ে গেছে। এখন আমরা কি আঁকবো? আরো কয়েকটা জিনিস বাকি আছে। সেকেন্ডলি আমরা আঁকবো হচ্ছে আমাদের কি আঁকবো? সেকেন্ডলি বলো তো কি আঁকবো? সেকেন্ডলি হচ্ছে আমরা প্রোটিনগুলো আঁকবো। প্রোটিন আবার তিন রকম। তো একটা আছে আমাদের ইন্ট্রাগাল প্রোটিন, এটা হচ্ছে আমাদের ইন্ট্রাগাল প্রোটিন, যেটা হচ্ছে ঝিল্লির এক সারফেস থেকে আরেক সারফেস পর্যন্ত বিস্তৃত থাকবে। তারপর আঁকবো হচ্ছে আমরা, তারপর হচ্ছে আঁকবো পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিনটা হচ্ছে এরকম, একটু মুছে দিবা, আমি তো মুছতে পারতেছি, তোমরা মুছতে পারবে না, সো এই জায়গাটা একটু খালি রাখবা। পেরিফেরাল প্রোটিন রাখবা এখানে, সরি, পেরিফেরাল প্রোটিন রাখবা এরকম ঝিল্লির যে কোনো এক সারফেস জুড়ে বিস্তৃত থাকবে, ঠিক আছে? তারপর এখানে হচ্ছে আরেকটা দিবা, এটা হচ্ছে আমাদের লিপিড সমৃদ্ধ প্রোটিন। তাহলে তিনটা প্রোটিন আমরা পেরে ফেলছি, ঠিক আছে? তিনটা প্রোটিন আমরা এঁকে ফেলছি। কি কি আছে আমরা জানি? প্রোটিনের মধ্যে কি কি আছে? প্রোটিনের মধ্যে একটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল প্রোটিন, একটা হচ্ছে আমাদের পেরিফেরাল প্রোটিন, একটা হচ্ছে আমাদের লিপিড সমৃদ্ধ প্রোটিন,
ঠিক আছে, একটা হচ্ছে আমাদের লিপিড সমৃদ্ধ প্রোটিন। তাহলে আমরা গঠনের মধ্যে দুইটা দিয়ে ফেলছি। এখন আমার কি বাকি আছে বলো তো? এখন হচ্ছে আমার কোলেস্টেরল বাকি আছে, তাই না? সো কোলেস্টেরলটা তুমি অ্যাজ ইউজুয়াল হচ্ছে কি, কোলেস্টেরলটা তুমি এইদিকে কোনো দিকে জাস্ট হচ্ছে একটু এরকম করে, মানে জাস্ট এরকম করে কোলেস্টেরলটা দিয়ে দিবা, শেষ। তাহলে আমরা কোলেস্টেরল দেওয়া হয়ে গেছে। এখন আমরা হচ্ছে কি আঁকবো? এখন হচ্ছে আমরা গ্লাইকোক্যালিক্স আঁকবো। সো গ্লাইকোক্যালিক্সের যে বন্ড, এটা মাথায় রাখবো হচ্ছে এম করে দিবা, মানে একটা রিং দিবা, করে রিং দিবা। এটা হচ্ছে আমাদের গ্লাইকো লিপিডেরটা দিবা, তার পাশে হচ্ছে গ্লাইকো প্রোটিনটা দিবা। অ্যাকচুয়াল কিন্তু এগুলো এরকম করে থাকে। তাহলে এই দুইটা চেইন যখন একসাথে মিলিত হয়, এই দুইটাকে আমরা একসাথে কি বলি? এই দুইটাকে আমরা একসাথে বলি গ্লাইকো ক্যালিক্স। তাহলে ভাই দেখছো আমরা চিত্রটা খুব ইজিলি এঁকে ফেলছি না? ঠিক আছে, চিত্রটা খুব ইজিলি এঁকে ফেলছে। কিন্তু তুমি ধরো আরেকটু স্পেসিফিকভাবে কি করবা, তুমি এই জিনিসটাকে হচ্ছে ফোকাস করবা, এই জিনিসটাকে এরকম করে মার্ক করে এরকম করে নিচে একটা দাগ দিবা। ঠিক আছে, ধরো দাগটা তুমি এই জায়গায় দিছো, এবার আমি এটাকে হচ্ছে একটু জুম করছি, তার মানে বুঝছো, এভাবে করে চিত্র আঁকলে তুমি অবশ্যই 4/4 পাবা। তাহলে এই চিত্রকে যখন জুম করছি, তার মানে আমি বেসিক্যালি স্যারকে এটা একটু দেখাতে যাচ্ছি। তাহলে কি দেখাতে যাচ্ছি? ওই যে তার যে ফসফেট হেড, ফ্যাটি অ্যাসিড টেল, এগুলো আমি একটু ব্যাখ্যা দিব। তাহলে এম করে তুমি সুন্দর করে আলাদা করে আঁকবা, কারণ তুমি ওখানে তো বিশ্লেষণ করতে পারো নাই। তাহলে এরপর তুমি এখানে ডিমার্কেট করবা। কিভাবে ডিমার্কেট করবা? এটা হচ্ছে তুমি দিবা ফসফেট হেড, আর এটা দিবা ফ্যাটি অ্যাসিড লেজ। এটা দিলে হবে না, জাস্ট এটা এখানে বলতে হবে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে হাইড্রোফোবিক, এটা হচ্ছে আমার হাইড্রোফোবিক। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে হাইড্রোফিলিক। এগুলো হচ্ছে সব ডিমার্কেট করবা। তাহলে স্যার বুঝবে যে তুমি অ্যাকচুয়ালি পুরাপুরি সব কিছু পড়ে আসছো। তাহলে আমরা বুঝে গেছি না, আমরা কোষঝিল্লির সবচেয়ে গ্রহণযোগ্য মডেল, যেটাকে আমরা বলতেছি ফ্লুইড মোজাইক মডেল, এটা কিভাবে লিখবো? তারপর যখন তুমি এটার গঠন ব্যাখ্যা দিবা, ফার্স্ট একটু এটা হিস্ট্রি বলবা। ধরো আমরা জানি স্বাধীনতার 1 বছর পর, আমি এভাবে মুখস্থ করেছিলাম, মানে কখন? 1972 সালে। কে করছে এটা? সিঙ্গার এবং নিকলসন। সিঙ্গার এবং নিকলসন, এই দুইজন বিজ্ঞানী কি করছে? সবচেয়ে গ্রহণযোগ্য মডেল ফ্লুইড মোজাইক মডেলে দিছে। তারপর 4টা পয়েন্ট অবশ্যই দিবা, একটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, একটা হচ্ছে কোলেস্টেরল। এই 4টা নিয়ে আমার কি গঠিত? আমার কোষঝিল্লি গঠিত। শেষ, তুমি 4/4 কনফার্ম। বুঝতে পারছো? তাহলে আমার যখন আমি কিছু একটা সলভ করব, ধরো একটা চ্যাপ্টার, আমি জাস্ট একটা চ্যাপ্টার দেখালাম, আমি কোয়েশ্চেন বুঝাইছি, বাদ বাকি যা সম্ভব আমি তোমার পড়াই দিছি। ঠিক আছে, আমি আর আগাচ্ছি না, আর আমি পড়াচ্ছি না, যা পড়াইছি একটু তোমার জন্য এনাফ। টপিকগুলো আমরা কিন্তু রিভিশন ক্লাসে সব কিছু বলে ফেলছি, কিংবা তোমাদের অলরেডি টপিকের একটা আলাদা আমরা কিন্তু ভিডিও লঞ্চ করছিলাম গতকালকে, একটু দেখে নিও এটা। সেটা হচ্ছে এইচএসসি 25-এর যে ফাইনাল যে রিভিশন, যে কী কী দিবে, ফাইনাল টপিক যে অ্যানালাইসিস, ওইটা দেওয়া হয়েছে। সো ওখান থেকে তুমি টপিকগুলো সিলেক্ট করে যেভাবে তোমাকে পড়তে বসছি ভাই 100% ওভাবে পড়বা। যদি এভাবে পড়তে পারো, তুমি অবশ্যই বায়োলজির মধ্যে, আমি তোমাকে বলতেছি, বায়োলজির মধ্যে তুমি 85+ অবশ্যই পাবা। কি বললাম? 85+ কনফার্ম পাবা। ঠিক আছে, এটা আমি দায়িত্ব নিয়ে তোমাকে বলতেছি, এইভাবে তুমি পড়ো। সো সবার জন্য শুভকামনা থাকবে। আজকের ক্লাসটা একটু পর্যন্ত, এবং আমার জন্য দোয়া কইরো। আসসালামু আলাইকুম।